আজ 1 এপ্রিল 2026। মিডল ইস্টে যে কনফ্লিক্ট চলছে সেটাকে যদি শুধুমাত্র মিলিটারি ওয়ারের হিসাবে সীমিত রাখেন তাহলে খুব ভুল করছেন। রিয়েলিটি হলো এই ওয়ারের সব থেকে বেশি ইম্প্যাক্ট হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেন, এনার্জি মার্কেট আর শেয়ার মার্কেট। একটা ম্যাসিভ মিসাইল স্ট্রাইক হচ্ছে মিডল ইস্টে, তার পুরো এফেক্ট এসে পড়ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, ডেইলি এক্সপেন্স প্রত্যেকটাতে। তাই এই সিচুয়েশনটা বুঝতে গেলে আজকে আপনাকে 2026-এর 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি, যেটা আমেরিকা শুরু করেছিল, ইসরায়েল পরে তার নাম দেয় আলাদা একটা এপিক রোড বা সামথিং। 13,000-এর উপর মিসাইল স্ট্রাইকস আমেরিকা করে ফেলেছে। ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমের একটা বড় অংশ ডিসেবল করে দিয়েছে, এমনটাই আমেরিকা ক্লেম করছে। কিন্তু আসল ক্রাইসিস কিন্তু তৈরি হয়েছে লজিস্টিক্সে, যেটা কিন্তু আর অন্য কিছু না। এদের অ্যালায়েন্স ইনফ্রাস্ট্রাকচার যেটা ন্যাটো, সেটাও হিস্টোরিক্যালি ইউএসের যেটা বিগেস্ট সাপোর্ট সিস্টেম, সেই ন্যাটোর মধ্যে এখন ডিভিশন দেখা দিয়েছে। পেন্টাগনের রিপোর্ট বলছে ইউরোপের কি কান্ট্রিজ ইউএসএকে লজিস্টিক সাপোর্ট দিতে রিফিউজ করছে। স্পেন এয়ারপেস কমপ্লিটলি বন্ধ করে দিয়েছে, ফলে রোটা আর মরান বেস প্র্যাকটিক্যালি আনইউজেবল ইউএসের জন্য। ইটালি তাদের সিগনোলেলা এয়ারবেস ইউজ করতে দিচ্ছে না, ল্যান্ডিং রিফুয়েলিং কোনোটাই ইটালি করতে দিচ্ছে না। ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ছে ইউএসএ B-52 বোম্বার্সগুলোর উপরে, যেগুলোকে কিনা লং রুট নিতে হচ্ছে এবং লং ফ্লাইট নিতে হচ্ছে, যার ফলে ফুয়েল কস্ট বাড়ছে, অপারেশনাল এফিসিয়েন্সি অনেকটা কমে যাচ্ছে। সিম্পল ল্যাঙ্গুয়েজে একটা লজিস্টিক্যাল নাইটমেয়ার চলছে আমেরিকা এবং সমস্ত বিশ্বের কাছে। মেন কোয়েশ্চেন, ইউরোপ হঠাৎ করে কেন ইউএসএর বিরুদ্ধে বেঁকে দাঁড়াচ্ছে? এর উত্তর হলো একটাই, আইইএ বলছে ইউরোপের কাছে রাফলি আর 90 দিনের মতো অয়েল রিজার্ভ আছে, যেটা কিনা কিছুদিন পর শেষও হয়ে যাবে। ক্রুড অয়েলের উপর যেটা নির্ভরযোগ্যতা অলরেডি রাশিয়ার জন্য রাশিয়া থেকে হারিয়েছে, আবার ইরান বা মিডল ইস্ট থেকে হারিয়ে গেলে ইউরোপের এনার্জি বিশাল বড় একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে। তাহলে আমেরিকা সরে গেলে ইউএসএ কে সার্ভাইভ করতে হবে, আমেরিকা বেশি দিন থাকবে না, 1 থেকে 2 বছর তারপরে। সেই কারণে ইউরোপ কিন্তু আমেরিকাকে সাথ দেবে না। এই মুহূর্তে ইউএসএ নিজের একমাত্র ইকোনমি সিকিউর করতে চাইছে, আর কিছুই চাইছে না। এই লজিস্টিক্স ক্রাইসিসের ইম্প্যাক্ট এনার্জি মার্কেটে সব থেকে বেশি ভিজিবল। ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি $100 অনেকদিন ক্রস করেছে। 20% অয়েল সাপ্লাই এই হরমুজ থেকে হয়, মানে ডাইরেক্ট সাপ্লাই চেন শক। ইন্ডিয়ার কনটেক্সটে যদি বলতে যাই, এটা আরও ক্রিটিক্যাল। ইন্ডিয়ার 85% এখান থেকে ইম্পোর্ট হয়। আরবিআই বলছে ক্রুড অয়েলের দাম যদি প্রত্যেক ব্যারেলে $10 করেও বাড়ে, ইন্ডিয়ার কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট প্রায় 0.5% ইনক্রিজ করবে। এই সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য গভর্নমেন্ট স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ আপাতত ইউজ করতে দিচ্ছে বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোরে যেটা আছে, কিন্তু এটা কিছুদিনের জন্য, 9 থেকে 10 দিনও চলবে কিনা আমরা জানি না। আর রিটেল ফুয়েল প্রাইস এখনো ফ্রিজ করে রেখেছে, যার জন্য পাবলিকের উপর ইম্প্যাক্ট পড়ছে না ঠিকই, কিন্তু মার্কেটিং কোম্পানিগুলো হিউজ একটা লস ফেস করছে। রুপিকে স্টেবল রাখতে গিয়ে আরবিআই ডলার রিজার্ভ পুরোপুরি সেল আউট করছে এই মুহূর্তে। স্লো চেন রিয়াকশনের মতো সোনার দামটাও বেড়ে যাচ্ছে। মাঝে একবার কমেছিল, কিন্তু এবারটা বাড়তেই থাকছে এবং বাড়তে থাকবে। যেহেতু ডলারটাকে কমাচ্ছে, মানে সোনাটাকে দিয়ে এটা আরবিআই নিজের জায়গাটাকে ভরাবে। সিচুয়েশন এই মুহূর্তে এমন একটা জায়গায় দেখা যাচ্ছে, নিফটি 50 আর সেন্সেক্স আর কোনো রকম কোনো ফান্ডামেন্টাল লয়ের উপর চলছে না। মার্কেটের যেরকম নিউজ আসছে সেরকম নিউজ ড্রিভেন ভলাটিলিটিতে মার্কেট চলছে। ইনভেস্টার্সরা গ্র্যাজুয়ালি এফআইআই মার্কেট থেকে তো টাকা উইথড্র করে নিয়েছে এআই বুম বা আরও অনেক কিছুর জন্য, কিন্তু এই মুহূর্তে পেন্ট, এভিয়েশন, এফএমসিজি সেক্টর, যেগুলো ইন্ডিয়াতে যথেষ্ট ডিমান্ড আছে, সেগুলোর কিন্তু যথেষ্ট পরিমাণে শেয়ার প্রাইস পড়ে গেছে, এবং এগুলো কিন্তু ক্রুড অয়েলের উপর ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। ওএনজিসি, অয়েল ইন্ডিয়া লাভবান হচ্ছে অয়েল প্রাইস বাড়ছে বলে, কিন্তু রিয়েলিটি কিন্তু আলাদা। এদের লাভটা হলেও কিন্তু আলটিমেটলি এদের যেটা ইনকাম, সেটা কিন্তু অন্যান্যভাবে গভর্নমেন্ট খরচা করে দিচ্ছে। তো আলটিমেটলি লাভের লাভ কিছু হচ্ছে না। এখন আমাদের প্রশ্ন হলো, এই সিচুয়েশন থেকে আমরা কবে বেরিয়ে আসতে পারবো? স্ট্রেট অফ হরমুজ দিয়ে যতদিন না কমার্শিয়াল শিপিং নর্মালাইজেশন হচ্ছে, ততদিন কিন্তু এই প্রবলেমটা চলতে থাকবে। আর ন্যাটোর মধ্যে যে এই ভাঙন, ন্যাটো কিন্তু ইউএসএর পাশে থাকবে না। ইউএসএ ইউরোপকে ওদের এনার্জি সিকিউর করতে পারছে না, ইউক্রেন রাশিয়া ওয়ার থামছে না, মাঝখানে এই মিডল ইস্ট
এদিকে ভেনেজুয়েলা সবটা ইউএসএ নিজের মধ্যে নিয়ে নিয়েছে। এমন একটা পরিস্থিতি, ইউএসএ কিন্তু পুরোপুরি এখন কোণঠাসা। আপনি যদি ভাবেন যে ইউএসএ এই ওয়ারটা খুব ভালোভাবে জিতে যাবে, তাহলে ভুল করছেন। ইউএসএর জন্য এই যুদ্ধটা এখন একটা ইগোর লড়াই হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক শুক্রবার পর্যন্ত কি হয়। ডোনাল্ড ট্রাম্প যে টাইম দিয়েছে, এর মাঝখানে ও আর কি কি করতে পারে। কিন্তু আমরা যে বিষয় একদম শিওর, যে ন্যাটো এবং ইউএসএ কিন্তু আস্তে আস্তে সেপারেট হচ্ছে এবং দুজনের মতো করে ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনাদের সাপোর্টটা জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।